পিআর পদ্ধতি দেশের পক্ষে উপযুক্ত নয়, বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে। জন্মাষ্টমীর অনুষ্ঠানে তারেক রহমান। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। জামায়াতের দাবি মেনে নির্বাচনে যেতে হবে সরকারকে, বললেন হামিদুর রহমান। অনিয়ম বন্ধে পিআরের বিকল্প নেই। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, এটা একটা বেটার পদ্ধতি। ডাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে কর্তৃপক্ষ। সুষ্ঠু ভোট নিয়ে সংশয় জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। এবং সাদা পাথর লুটপাটের ঘটনার সত্যতা পাওয়ায় প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ দুদকের, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিব। এবারে থাকছে বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের গণতান্ত্রিক উত্তর নৈল পথ ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি না হলেও স্বৈরাচারের পুনর্বাসন ও তাবেদারিত্ব ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বানও জানিয়েছেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। শুভ জন্মাষ্টমী 2025 উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু ধর্মাবলম্বীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। রুদ্র সেন, দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ। অভিযোগ করে তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তির মতো এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল নিচ্ছে কোন গোষ্ঠী ও মহল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয়। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বলেন, গণতন্ত্রের পথে শর্ত আরোপ করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সক্রিয় সমর্থন ও ভোট প্রত্যাশা করে তারেক রহমান বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সে রাজনীতিতেই বিশ্বাস করে তার দল। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ৭১কে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে বিভাজনের রাজনীতি না করারও আহ্বান জানিয়েছেন তিনি। সাইফুল রিপোর্টের আরও একটি প্রতিবেদন। শুভ জন্মাষ্টমী 2025 উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন আদায়ে চাপ তৈরি করেছিল পতিত ফ্যাসিস্টরা। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত
গণতন্ত্র, সুশাসন, ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদার দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমরা বাংলাদেশিরা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ৩১ দফার আলোকে বিনির্মাণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, সাঁওতাল সবাই মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে পুনরায় ন্যায়ের পথে, সত্যের পথে, সুশাসনের পথে এবং মানবাধিকারের পথে পরিচালনা করুন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানানোর জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি, ন্যায়, বিচার, সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদের। দেশের স্বার্থে বিভক্তির রাজনীতি থেকে সরে এসে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থাকে পতিত ফ্যাসিস্টরা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগকে দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতের শর্ত দাবি মেনেই সরকারকে নির্বাচনে যেতে হবে, এমনটি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু অবাধ করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই সময় তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে দ্বিমত নেই জামাতের। রোডম্যাপ তো ইলেকশন কমিশনের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করে, এটাই তো রোডম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, জামাতের শর্ত এবং দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেবে জামাত, না হলে নির্বাচনে যাবে না দলটি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা এখনো ভোটের মাঠে অনুপস্থিত বলেও জানান জামায়াতের এই নেতা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধন নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে নির্ভরযোগ্য সহজভাবে উপস্থাপনের জন্য এই চ্যানেলের যাত্রা। সিএসি বলেন, এই চ্যানেলে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা, নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী সহ এবং সমাজের পিছিয়ে পড়া জনগণকে আমাদের এই মূলধারার সাথে সম্পৃক্ত করা হবে বলে
লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহারের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। আমরা এই চ্যানেলটা আজকে উদ্বোধন করছি নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্যভাবে, সহজভাবে, সুন্দরভাবে, বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস, এটার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই যাতে আপনারা আমাদের সাথে মিলেমিশে যাতে এটা আমরা মোকাবিলা করি। আমরা সবাই মিলে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে আমরা ব্রতী হই। নির্ধারিত সময় পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শর্ত পূরণ না হলে বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করে গণসংযোগ শুরু করেছে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিপি পদপ্রার্থী আবিদ জানান, অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় প্যানেল চূড়ান্ত করা হয়েছে, যা ডাকসুর ইতিহাসে বিরল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেন এই প্যানেলের নেতারা। আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা। জানান, সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে এই প্যানেল। নানান পথ পেরিয়ে আজকে 2025 সালের 21শে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কার্যক্রম শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন কিনেছেন 299 জন আর জমা পড়েছে 273টি। হল সংসদের জন্য সংগ্রহ করা 514টি মনোনয়নের মধ্যে জমা পড়েছে 467টি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স রাখার কথা বললেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের উচ্ছ্বাস চোখে পড়লেও ছাত্রদলের কোন্দল ও বাকচাষে ভাঙন দেখা গেছে। সহকর্মী দেওয়ান ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস জুড়ে বইছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
দিন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় সংসদের জন্য সর্বমোট 299 জন ও হল সংসদের জন্য 514 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য দাখিল করেছেন 273 জন, আর হল সংসদে জমা পড়া মনোনয়নের সংখ্যা 467টি। 24 আগস্ট ঘোষণা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। গত 3 দিনে সর্বমোট 813টি মনোনয়নপত্র আমরা প্রদান করেছি শিক্ষার্থীদেরকে। তোর মধ্যে 740টি মনোনয়নপত্র শিক্ষার্থীরা নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য জমাদান করেছেন। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই। সেই কার্যক্রমটি আগামী রবিবারের মধ্যে আমরা সম্পন্ন করে সোমবার বিকেল 4টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স রাখার কথা বললেও শিক্ষার্থীরা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। ক্যাম্পাসের যে নিরাপত্তা প্রয়োজন ছিল সেই নিরাপত্তার দায়িত্ব একমাত্র আমাদের প্রশাসনের। প্রশাসন যখন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তখন আমরা ধরে নিচ্ছি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনো বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন ঘিরে স্বতন্ত্র প্রার্থীদের উচ্ছ্বাস, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভাঙনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গণতান্ত্রিক ছাত্র সংসদে কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বা তাদের সাথে পথ চলা থেকে শুরু করে বারবার আমি বঞ্চিত হয়েছি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। দীর্ঘ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুর 10ম নির্বাচন। এবার ভোটার সংখ্যা 11,919। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসরেট নিউজে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধনে তিনি এই কথা বলেন। এতে গেল বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই হবে জাতীয় নির্বাচন। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। 6 months ago, যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারাট নিউজে নিবন্ধন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সরকারের আগামী পরিকল্পনা, অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে। নিবন্ধনে ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দেন প্রধান উপদেষ্টা। আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তার সরকার সুশাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশকে স্থিতিশীল করেছে বলেও জানান ডক্টর ইউনূস। জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থান তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে, যা দেখায় কিভাবে তারা মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবিলার জন্য এগিয়ে আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়েও অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সংস্কার ইস্যু উঠে আসে নিবন্ধনে। নতুন বাংলাদেশ ও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের অগোচরেই দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন ডক্টর ইউনূস। ইতিবাচক আবহের পাশাপাশি দায়িত্ববান মানুষ তার সঙ্গে কাজ করছে উল্লেখ করে নিবন্ধনের ইতি টানেন প্রধান উপদেষ্টা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনার সত্যতা পাওয়ায় কমিশন কর্তৃক প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। পাথর চুরি ও প্রতিস্থাপন সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রি সিলেটের সাদা পাথর। পাথর চুরির ঘটনা সামনে এলে নড়ে চড়ে বসে দেশের প্রশাসন। পাথর চুরি বন্ধে চালানো হয় যৌথ অভিযান।
গত 13 আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় সাদা পাথর লুটের ঘটনায় 4 জন সাবেক ইউএনও, পুলিশ, বিজিবি ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের অবহেলার প্রমাণ রয়েছে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাথর চুরির সাথে সংশ্লিষ্ট 42 জনের নামের একটি তালিকা। তবে দুদক বলছে তালিকা ধরে নয়, এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, বিস্তারিত অনুসন্ধানের জন্য কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কমিশন অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে 5 জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 110 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, গত 24 ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 311 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 27,782। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন ঢাকার মিডফোর্ড হাসপাতালে, 1 জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 2 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে, এর সংখ্যা 80। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুর রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যাযজ্ঞের মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। দেখছেন সংবাদ রাত। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ, পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 3 দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে এই 2 কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্বের শুরু বলে জানিয়েছে তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ফের সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় 2 পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, রাস্তায় বাস আটকিয়ে আইডি কার্ড চেক করে তাদের সহপাঠীদের মারধর করে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ থেকে আসে, যাত্রাবাড়ি ওদিক থেকে যারা আসে সবার বাসগুলো চেক করে ওদেরকে মেরে ধরে আইডি কার্ডগুলো রেখে দিচ্ছে। আমিও ছিলাম বাসে। ওদের একজন শিক্ষার্থী জানতো না এই ঝামেলা হয়েছে, তো ওই সাইড থেকে আসতেছিল, আসার সময় ডিসি প্লাপানে ধরে ওকে ছুরির আঘাত করছে। পরে ওকে আইনে হসপিটালে ভর্তি করা হয়েছে। ওকে একা পেয়ে ঢাকা কলেজ স্টুডেন্টরা মারে, এ নিয়ে একটা 2 কলেজের ভিতর আসলে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের উপর হামলার জবাব দিয়েছেন তারা। আজকে নাকি মোহাম্মদপুরে যে বাসটা ছিল আমার ঢাকা কলেজের, সে বাসে ওরা বাস ভাঙচুর করছে। তো আমার কথা হলো, ওরা এত ধৈর্য কেন, ওদের এত ক্ষমতা নাই কেন, ওরা বাস ভেঙে ভিতরে বসে থাকে। এটাই আমরা এখন ওরা মারামারি করতেছে, আমরা এসে নিয়ে যাইতেছি ভাই। এটা যদি আমরা না নিয়ে যাইতে আজকে মনে করি সিটি কলেজের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেত। সিটি কলেজের স্টুডেন্টরা বিভিন্ন ইট পার্কেল নিক্ষেপ করছে,
তো এর পাল্টা ধাওয়া দিতে আমাদের ঢাকা কলেজের ইন্টারের ছাত্ররা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। পুলিশ জানায় 3 দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড নিয়ে দ্বন্দ্বের শুরু। ওই ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। এই ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি জানান, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন করা হবে এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি, সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেড কমিশনটাকে চালু করতে চাচ্ছি। দেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর জন্য দেশের স্বার্থে অন্য যেসব দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো দরকার তা করবে অন্তর্বর্তী সরকার। আমার কাজ হচ্ছে বাণিজ্য সক্ষমতা তৈরি করা দেশের স্বার্থে। আমি বাংলাদেশের স্বার্থে কাজ করি। আমরা সবার দিকে ঝুঁকছি, আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনায় ওষুধ শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ইস্পাত শিল্প, পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক খাত, চামড়া ও চামড়াজাত পণ্যের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করল বাংলাদেশের সুপার ব্র্যান্ড ও টেক্স জায়ান্ট ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে লিড সনদ প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি এর গর্বিত অ্যালামনাই ও 2024 জুলাই আন্দোলনের সাহসী বীর শহীদ মোহাম্মদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদের পিতা মোহাম্মদ সুলতান তালুকদার। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্বাগত বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা শহীদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নবনির্মিত শহীদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধন করেন এবং তার জীবন সংগ্রাম ও জুলাই আন্দোলনের তাৎপর্যপূর্ণ মুহূর্ত নিয়ে আয়োজিত ফটো প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। দেখছেন সংবাদ রাত।